সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উঁচুতে। এটাই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর। কিন্তু সান্দাকফু শুধু একটি পাহাড় নয়, এ যেন প্রকৃতির লেখা এক জীবন্ত কবিতা। সান্দাকফু যাওয়া কিন্তু নর্থ বেঙ্গল এর অন্যান্য জায়গার মতো যাওয়া সহজ নয়। তাই এই জায়গা যাওয়ার জন্য একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। যেহেতু এটা অফবিট এলাকা, তাই এখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, গাড়ি কিভাবে বুক করবেন, গাড়ি ভাড়াই বা কত পড়বে, ওই সমস্ত তথ্য নিয়ে হাজির হচ্ছি আমি কল্যাণ। আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ কল্যাণ। তাই সঙ্গে থাকুন আর স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সান্দাকফু যাওয়ার জন্য হাওড়া অথবা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরুন। যে ট্রেনগুলি সকাল সকাল এনজিপি স্টেশন পৌঁছে দেয় সেরকম একটি ট্রেন ধরুন। সবথেকে ভালো হয় কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরলে। এটি শিয়ালদহ থেকে ছাড়ে রাত 8টা 30 মিনিট, এনজিপি পৌঁছায় সকাল 8টা নাগাদ। ভাড়া মোটামুটি স্লিপার ক্লাস 350 টাকা, থার্ড এসি 945 টাকা, সেকেন্ড এসি 1335। এছাড়াও অন্যান্য কয়েকটি ট্রেনেও আপনি যেতে পারেন। সকাল সকাল যাওয়ার কথা বললাম, তার কারণ হলো দুপুর 2টোর পর মানববন্ধন থেকে আর সান্দাকফু যাওয়ার গাড়ি পাবেন। রাতে খাওয়া দাওয়া করে আরামসে ঘুম দিয়ে সকাল সকাল এনজিপি পৌঁছে যান। এনজিপিতে পৌঁছে তো গেলেন, এবার আপনার প্রথম কাজ হবে মানববন্ধন যাওয়ার জন্য গাড়ি খোঁজ করা। এই মানববন্ধন আপনি দুইভাবে যেতে পারেন। প্রথম উপায় হলো আপনি এনজিপি স্টেশনের বাইরে এসে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটি গাড়ি দরদাম করে রিজার্ভ করে মানববন্ধন পৌঁছাতে পারেন। ভাড়া পড়বে ছোটো গাড়ি 3,500 টাকা, বড় গাড়ি 4,500 টাকা। আর দ্বিতীয় উপায় হলো আপনি এনজিপি স্টেশনের বাইরে প্রচুর টোটো পেয়ে যাবেন। টোটো ধরে আপনি সোজা এসএনটি বাস স্ট্যান্ডে চলে আসেন, ভাড়া নেবে 10 টাকা। এবার এই এসএনটি বাস স্ট্যান্ডের কাছ থেকে আপনি দার্জিলিংগামী শেয়ার গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়িতে করে প্রথমে গুমে নামুন, ভাড়া পড়বে মোটামুটি 250 টাকা। তারপর গুম থেকে সুকিয়া পুকুরি, ভাড়া 150 টাকা। আর তারপর সুকিয়া থেকে মানববন্ধন, ভাড়া পড়বে 50 টাকা। আরেকটা রুট হলো মিরিক হয়ে যাওয়া। প্রথমে মিরিক, তারপর মিরিক থেকে সুকিয়া এবং তারপরে সুকিয়া থেকে মানববন্ধন, ভাড়া মোটামুটি প্রায় একই পড়বে। রিজার্ভ গাড়িতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, আর শেয়ার গাড়িতে সময় যে বেশি লাগবে সে তো আর বলার কিছু নেই, সবাই সেটা জানে। রাস্তায় কোনো এক জায়গায় ব্রেকফাস্ট করে নেন, অথবা এনজিপি স্টেশনের বাইরে প্রচুর দোকান পেয়ে যাবেন। যে কোনো একটিতে ব্রেকফাস্ট করে তবে গাড়িতে উঠে পড়ুন, সোজা মানববন্ধন চলে আসুন। আপনি যেখান থেকেই আসুন, মানববন্ধন পৌঁছে আপনার প্রথম কাজ হলো গাড়ি বুক করা। সান্দাকফু যাওয়ার জন্য আপনাকে গাড়ি ইউনিয়নের মাধ্যমেই নিতে হবে। বাইরের কোনো গাড়ি কিংবা প্রাইভেট গাড়ি বা বাইক সান্দাকফু যাওয়ার জন্য পারমিশন পাবে না। ইউনিয়নের অফিসে যোগাযোগ করে আপনাকে গাড়ি বুক করতে হবে। ভাড়া রেট চার্টে নির্দিষ্ট করা আছে। এখানে বর্তমানে 2 রকম গাড়ি ভাড়ায় পাওয়া যায়। এক বোলেরো, 2 70 থেকে 80 বছর পুরানো ল্যান্ড রোভার। তবে চেষ্টা করবেন ল্যান্ড রোভার গাড়ি বুক করতে। বোলেরো তো অনেক চড়েছেন, কিন্তু এই 70-80 বছর পুরানো গাড়ি কিন্তু একমাত্র এখানেই চাপার মজা নিতে পারবেন। তবে দলে 6 জন বা তার কম হলে ভালো হয়, কারণ এখানে গাড়িতে 6 জনের বেশি নেয় না। গাড়ি তো হলো, এবার দ্বিতীয় কাজ হলো পুলিশ পারমিট জোগাড় করা। ইউনিয়ন অফিসের পাশেই রয়েছে পুলিশ ভেরিফিকেশনের অফিস। প্রত্যেকের আধার কার্ড এবং ল্যান্ড রোভার গাড়ির বুকিংয়ের কাগজ সঙ্গে নিয়ে গেলে আপনাকে অতি সহজেই পারমিশন দিয়ে দেবে। পুলিশ পারমিট জোগাড় হয়ে গেলে কিছু শুকনো খাবার ও জল সঙ্গে নিয়ে আপনি সান্দাকফুর পথে রওনা দিন। কোনো কারণে যদি 2টোর মধ্যে আসতে না পারেন তাহলেও কোনো চিন্তা নেই। মানববন্ধন বাজার কিন্তু বেশ জমজমাট এলাকা। এখানে 1000-1200-র মধ্যে বেশ কিছু হোটেল পেয়ে যাবেন। যে কোনো একটিতে রাত কাটিয়ে পরদিন সকাল সকাল সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিন। এবার ল্যান্ড রোভারে লাগেজ চাপিয়ে সান্দাকফু রওনা দিন। এই সান্দাকফু কিন্তু সিংলিলা ন্যাশনাল ফরেস্টের অন্তর্গত, তাই মানববন্ধন থেকে রওনা হবার কিছুক্ষণ পরেই ফরেস্টে প্রবেশের মুখে আপনাকে ফরেস্ট পারমিট নিতে হবে। ফরেস্ট পারমিটের জন্য প্রত্যেকের 120 টাকা লাগবে, আর গাড়ির জন্য 400 টাকা। সমস্ত পারমিটের কাগজ যত্ন করে কাছে রেখে দেবেন, কারণ পথে অনেকগুলো চেকপোস্ট পড়বে আর কাগজগুলো বারবার চেকপোস্টে চেক করবে।
এবার আসি গাড়ি ভাড়ার কথায়। সান্দাকফু যেহেতু হাই অল্টিটিউড এলাকা, সেই জন্য একদিনের জন্য সান্দাকফুর প্রোগ্রাম করা ঠিক হবে না। মাঝে কোথাও এক রাত কাটিয়ে দ্বিতীয় দিন সান্দাকফু কাটান। সেক্ষেত্রে শরীর খারাপের সম্ভাবনা খুবই কম থাকে। যদি 2 রাতের জন্য গাড়ি বুক করেন তাহলে ভাড়া পড়বে 5,500 টাকা, সঙ্গে নাইট হল্ট চার্জ হচ্ছে 1500 টাকা প্রতি রাতের জন্য। আর সঙ্গে যদি ভালো যোগ করেন তাহলে ভাড়া পড়বে 9,000 টাকা, আর নাইট হল্টের জন্য 1500 টাকা প্রতি রাতের জন্য। মানভঞ্জন থেকে রওনা দেওয়ার 3 কিলোমিটার পরে পড়বে চিত্রে। এই জায়গায় বেশ কিছু হোমস্টে পেয়ে যাবেন। এখানেও এক রাত কাটিয়ে সান্দাকফু রওনা দিতে পারেন। এরপর পড়বে মেঘের রাজ্য মেঘমা। এখানে সবসময় মেঘ ভেসে বেড়ায়। এখানে একটা সুন্দর মনাস্ট্রি আছে, যাওয়ার পথে দেখে নিতে পারেন। এরপর পড়বে টুংলু। এখান থেকে মেঘমুক্ত দিনে স্লিপিং বুদ্ধ দারুণ দেখা যায়। এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে, যদি রাত কাটাতে চান তাহলে এটা একটা ভালো অপশান। তবে আমি বলবো যদি রাত কাটাতে হয় তাহলে সব থেকে ভালো জায়গা হচ্ছে তুমলিং। এই রুটে সবচেয়ে ভালো জায়গা এটি। এর দূরত্ব মানভঞ্জন থেকে মাত্র 14 কিলোমিটার। এখানে থাকার অনেকগুলো হোমস্টে পেয়ে যাবেন। তবে সব থেকে ভালো পজিশনে যে হোমস্টেটা রয়েছে সেটা হলো গিয়ে সিদ্ধার্থ লজ। এই সিদ্ধার্থ লজের ঘরে শুয়ে শুয়ে আপনি স্লিপিং বুদ্ধ দেখতে পারবেন। এখানে থাকার মাথাপিছু খরচ 1300 টাকা, যার মধ্যে 4 বেলা খাবার ধরা থাকবে। এই তুমলিং থেকে মেঘমুক্ত পরিষ্কার দিনে স্লিপিং বুদ্ধ দারুণ ভিউ পাওয়া যায়। এছাড়া পায়ে হেঁটে চারপাশ ঘুরে দেখতে দারুণ লাগবে। দুপুরে খাওয়ার পর পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে খুব ভালো লাগবে। আশপাশটা মোটামুটি লাদাখ টাইপের লাগবে। এখানকার বা সমস্ত হোমস্টেগুলো পড়শি দেশ নেপাল অবস্থিত। ইন্ডিয়াতে কোনো হোমস্টে নেই। বর্ডার অঞ্চলে হয়, এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক পাবেন না বললেই চলে। যোগাযোগের একমাত্র ভরসা হোমস্টের ওয়াইফাই। প্রত্যেকটা হোমস্টেতেই ওয়াইফাই পেয়ে যাবেন, তাই রুম বুক করা হয়ে গেলে পাসওয়ার্ডটা আগে নিয়ে নিন। তবে এখানকার আবহাওয়া ক্ষণে ক্ষণে পাল্টায়। এই রোদ তো এই বৃষ্টি, তাই সঙ্গে ছাতা বা উইন্ডশিটার নিয়ে বেরোবেন। এখানে বা সান্দাকফুতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই প্রয়োজনীয় শীতবস্ত্র সঙ্গে নিয়ে আসবেন। পরদিন সকালে উঠে তুমলিংয়ের সানরাইজ পয়েন্টে চলে যান। যদি ভাগ্য ভালো থাকে তাহলে একটা দারুণ সূর্যোদয়ের সাক্ষী থাকবেন। এরপর ফ্রেশ হয়ে সকালে টিফিন করে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিন। সকাল সকাল রওনা দিন, কারণ দুপুরের পর থেকে এখানকার আবহাওয়া খুব খারাপ হতে থাকে। তুমলিং থেকে রওনা হওয়ার কিছুটা পরেই পড়বে চেকপোস্ট। কাগজপত্র দেখিয়ে এগিয়ে চলুন। এখানকার রাস্তার সৌন্দর্য কিন্তু দুর্দান্ত। আর যদি এপ্রিল মে মাসে আসেন তাহলে চারিদিকে যা রডোডেন্ড্রন দেখতে পাবেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। যদি আপনি বরফপ্রেমী হন তাহলে আপনার জন্য সেরা সময় নভেম্বর টু ফেব্রুয়ারি। আর যদি পরিষ্কার আকাশ দেখতে চান তাহলে পুজোর সময় সব থেকে আদর্শ। তুমলিং থেকে রওনা দিয়ে প্রথমে আপনার গাড়ি দাঁড়াবে গৈরিবাস। এখানে একটা সুন্দর হোমস্টে আছে এবং তাতে আপনি চা জল খাবার সবই পেয়ে যাবেন। আর আছে একটা সেনাবাহিনীর ক্যাম্প। এখানে কিন্তু আর একবার কাগজ চেক হবে। গৈরিবাস থেকে রওনা দিয়ে কিছুটা যাওয়ার পর গাড়ি ডান দিকের ফরেস্টের রাস্তা ধরবে। রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ, তাই যেতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। 4-5 কিলোমিটার যাওয়ার পর পড়বে কালীপকড়ি। এখানে আর একবার কাগজ চেক হবে। এটা ইন্ডিয়ান সাইডের কালীপকড়ি, এখানে আর একবার কাগজ চেক করবে। কালীপকড়ি জায়গাটা কিন্তু বেশ সুন্দর। ছোট একটা কালো জলের লেক আছে। এই কালো জলের লেক থেকেই এই জায়গাটার নাম হয়েছে কালীপকড়ি। কালীপকড়ির পর গাড়ি সান্দাকফু পর্যন্ত নেপালের রাস্তা ধরে যাবে। ভারতের দিকে রাস্তা ভাঙা বলে নেপালের রাস্তা ধরা। নেপালে এন্ট্রি করার জন্য প্রত্যেককে 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে।
মানেভঞ্জন থেকে সান্দাকফু পুরো রাস্তাটায় বেশিরভাগ চড়াই, তার সাথে ভাঙা রাস্তা, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে যাবেন। সান্দাকফুতে কিংবা তুমলিংয়ে থাকার জায়গা কিন্তু হাতে গোনা, সঙ্গে এটি রিমোট এলাকা, তাই আগে থাকতে হোমস্টে বুক করে তবেই আসুন। অফ সিজনে বুকিং পেলেও সিজনে কিন্তু ঘর পাবেন না। সান্দাকফুতে থাকার সবথেকে ভালো জায়গা সানরাইজ হোটেল। এদের হোমস্টের সামনেটাই ভিউ পয়েন্ট বলতে পারেন। থাকা খাওয়া নিয়ে খরচ মোটামুটি 1500 থেকে 1800 টাকা। সান্দাকফু গেলে এই হোমস্টেটা বুক করে তবেই যাবেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তবে যদি বুকিং না পান তবে অন্য কয়েকটি হোমস্টে আছে, সেগুলিতেও থাকতে পারেন। সান্দাকফুতে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই প্রথমেই হোমস্টের সঙ্গে কথা বলে হিটিং ব্ল্যাঙ্কেট নিয়ে নিন। রুম হিটার কিন্তু এখানে কাজ করে না, তাছাড়া কারেন্ট যাওয়ার সমস্যাও প্রচুর আছে। হোমস্টের রুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিন। বিকালবেলা পায়ে হেঁটে আশেপাশটা একটু ঘুরে দেখুন। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমাদের মতো স্নোফলও পেয়ে যেতে পারেন। শীতকালে তো স্নোফল পাবেনই, কিন্তু অসময়ে স্নোফল পেতে বেশ মজা লাগবে। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসের প্রথম দিকে, তবে কিছুক্ষণ বাইরে কাটিয়ে ঠান্ডার চোটে ঘরের মধ্যে ঢুকে গেছিলাম। রাতে খাবার খেয়ে সকাল সকাল ঘুমাতে চলে যান, কারণ কাল সকালে আপনার জন্য অপেক্ষা করে আছে জীবনের সেরা সূর্যোদয়। যদি সেরা সূর্যোদয় দেখতে চান তাহলে সান্দাকফুর কোনো বিকল্প নেই। হোটেলের সামনে থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়, আর তার সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লোসে, মাকালু আরও সব নাম জানা কত শৃঙ্গ এক সারিতে দাঁড়িয়ে আছে। যা একমাত্র আমাদের এই সান্দাকফুতেই দেখতে পাবেন, অন্য কোথাতে কিন্তু এটা দেখতে পাবেন না। একদম পরিষ্কার, কোনো কিছু গার্ড হবে না। টোটাল পরপর শৃঙ্গ মিলে কিন্তু নাম হচ্ছে স্লিপিং বুদ্ধ, যেন মনে হবে স্বয়ং বুদ্ধ শুয়ে আছেন। এটা আপনি কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। সকালবেলা সূর্যোদয় দেখে আশেপাশে একটু ঘুরে নেন, তারপর ব্রেকফাস্ট করে বাড়ির দিকে রওনা দিন। আর যদি হাতে আর একটা দিন সময় থাকে তাহলে ফালুটও ঘুরে নিতে পারেন। ফালুট থেকে স্লিপিং বুদ্ধ আরও কাছ থেকে দেখা যায়। যাই হোক, ফালুট কিংবা সান্দাকফু যেখান থেকেই হোক না কেন, সকাল সকাল মানেভঞ্জনের পথে রওনা দিন। মানেভঞ্জন পৌঁছে একটা গাড়ি রিজার্ভ করে এনজিপির উদ্দেশ্যে রওনা দিন। সব মিলিয়ে হাতে 9 থেকে 10 ঘন্টা সময় রাখবেন।